আজ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে এবং এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। আসছে আগস্টে এখানকার উৎপাদিত প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। মোস্তাফিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর নজরদারিতে গেল ১৬ এপ্রিল মেলে পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার বিকেলে প্রথম ইউনিটে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্থানীয়দের আশা, বিদ্যুতের এই চরম ঘাটতির সময় রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশবাসী উপকৃত হবে। ফুয়েল লোডিং হচ্ছে এবং অতি দ্রুতই আমরা বিদ্যুৎ পাবো। ফুয়েল লোডিং হওয়ার পরে আশা করা যায় বিদ্যুৎ উৎপাদন কাজ শুরু হয়ে যাবে। আমরা খুবই খুশি এবং আমাদের যারা যুবক আছে তারা এখানে কর্ম করতে পারছে, বেকারত্ব দূর হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় কয়েকবার ফুয়েল লোডিং এর সময়সীমা নির্ধারণ করা হলেও কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে এবার কমিশনিং এর জন্য পুরোপুরি প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট। ফুয়েল লোডিংটা লাগবে, এটাও লাগবে অলমোস্ট 40 to 45 ডেজ। তারপরে আমরা ন্যাশনাল গ্রিড আস্তে আস্তে আমরা দিব। আন্তর্জাতিক মান আগে মেনটেন করতে হবে, সেটা মেনটেন করে আইএ আন্তর্জাতিক যে সংস্থা, তো প্রত্যেকটা স্টেপ কিন্তু তারা দেখছে এবং ওদের যে প্রোটোকল এটা কিন্তু ফলো করতে হচ্ছে আমাদের। কোনো একটা জায়গায় যদি কোনো একটা প্রোটোকল আমাদের ডিসকোয়ালিফাইড হয়ে যায় তাহলে কিন্তু এটা ওইখানে স্টপ হয়ে যাবে। পাবনা জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ উত্তোলন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বর্তমানে বৈশ্বিক যে সংকট রয়েছে বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুতের, আমরা আশা করি এটি উৎপাদন প্রক্রিয়ায় গেলে এই অঞ্চল সহ বাংলাদেশ অত্যন্ত ভালো একটি বিদ্যুতের সোর্স পাবে এবং আমরা অবশ্যই এই ইউরেনিয়ামকে নিরাপদ কাজে ব্যবহার করে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের যে ক্রাইসিস রয়েছে বিদ্যুতের সেটি পূরণ করতে পারবো। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে ৪৫ দিন। সব ঠিকঠাক থাকলে জুলাই ও আগস্ট মাসে অন্তত ৩০০ মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা। প্রতিবেদনে দেখছিলাম, আজ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুরু হচ্ছে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। আরো বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছে সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম, আরো একবার একটু জানিয়ে দেবেন কখন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে এবং পরীক্ষামূলক বলা হচ্ছে, কতদিন চলবে পরীক্ষামূলক কার্যক্রম এবং কি ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? রাকিব, সারা বিশ্বের মতো বাংলাদেশেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হতে যাচ্ছে এবং সেই সন্ধিক্ষণ দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পরে বাংলাদেশের পাবনা ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সর্ববৃহৎ যে বিদ্যুৎ কেন্দ্রটি, সেখান থেকে কিন্তু আজকে জ্বালানি লোডিং এর ভেতর দিয়ে কিন্তু এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং এই কার্যক্রমের সঙ্গে রাশিয়ার পরমাণু শক্তি কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন এবং রোসাটমের যিনি চেয়ারম্যান রয়েছেন সহ জ্বালানি মন্ত্রণালয়ের যারা এই সাথে ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু এই স্পটে কিন্তু তারা চলে এসেছেন। আমরা যেটুকু জানতে পেরেছি যে এই যে জ্বালানি সংকট এবং বিদ্যুতের যে চরম লোডশেডিং, এর ভিতর দিয়ে এই সুবার্তা কিন্তু আমরা দিতে পারি যে খুব দ্রুতই কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে কিন্তু যুক্ত হবে। প্রথম পর্যায়ে আজকে জ্বালানি লোডিং এর ভেতর দিয়ে খুব দ্রুত আগস্ট বা সেপ্টেম্বরের ভিতরে কিন্তু ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে সংযোগ করা সম্ভব হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। এবং আগামী ডিসেম্বরের ভেতরে কিন্তু এইখান থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটি একটি সুবার্তা আমরা বলতে পারি, যেখানে আমরা জ্বালানি সংকটের ভেতরে এবং আমরা যেটা বিদ্যুতের ঘাটতির ভেতরে এই ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ যদি আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হয় তাহলে কিন্তু আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। আমরা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে এই যে ক্রান্তিকাল যেটা যাচ্ছে আর কি, যে জ্বালানি এবং বিদ্যুতের যে সমস্যাগুলো তারা পোহাচ্ছে, তারা মনে করছেন যে এই বিদ্যুৎটা যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যদি সরবরাহ হয় তাহলে এখান থেকে তারা একটা ভালো সুফল পাবে। সুতরাং বলা যায় যে বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ এই প্রকল্পের ভেতর দিয়ে একটি নতুন দিগন্তের সূচনা করছে। আমরা যেটা মনে করছি যে এই জ্বালানি বিদ্যুৎ দীর্ঘ এক যুগ পরে এই যাত্রা হলো এবং এটা পূর্বে বেশ কয়েকবার সময় নির্ধারণ হলেও এইবার এবং কতটুকু আসলে সুফল মিলবে সেটা আসলে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার পরে হয়তো ধাপে ধাপে সেটা স্পষ্ট হবে। এবং অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মোস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রূপপুর থেকে।
জ্বালানি সংকটের আপডেট জানার চেষ্টা করি এবার দর্শক। ইরান ইসরায়েল সংঘাতে তেল নিয়ে বাংলাদেশে মাস দুয়েক ধরে চলছে এই জ্বালানি সংকট। আমদানি কম হওয়া এবং অবৈধ মজুতের কারণে এই সমস্যা আরও তীব্র হয় এবং এতে সরবরাহ সাথে বিতরণেও দেখা দেয় সংকট। রাজধানী জ্বালানি বিতরণের খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আমরা যতটুকু জানতে পেরেছি ফুয়েল পাসের জন্য আসলে প্রাইভেট কারগুলোকেও যুক্ত করা হয়েছে। ক, খ, গ 3টি সারি অনুসারে দেয়া হবে। কি প্রক্রিয়ায় আসলে ফুয়েল পাস আসলে প্রাইভেট কার যারা আছেন তারা পাবেন সেটা একটু বলবেন প্রক্রিয়াটা, এবং পেট্রোল পাম্পগুলোতে এখন ঠিক এই মুহূর্তে অপেক্ষারতদের সারি কেমন দেখছেন? রাকিব, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও এলাকার সিটি ফিলিং স্টেশনে। এখানে আমরা গত 1.5 বা 2 মাস যাবত, অর্থাৎ গত সপ্তাহ পর্যন্ত আমরা দেখেছি যে যানবাহনের কি তীব্র সারি এবং মানুষের ভোগান্তি, জ্বালানি তেল পাচ্ছে না এবং বেশিরভাগ সময় এই পাম্পটি বন্ধ থাকতে হতো জ্বালানি তেল না থাকার কারণে। কিন্তু আজকের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। আজকে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে গাড়িগুলো আছে এগুলো শুধুমাত্র গ্যাসের জন্য অপেক্ষা করছে, আর মোটর সাইকেল বা বিশেষ করে অকটেনের যে গ্রাহকরা আছেন তারা কিন্তু এসেই সাথে সাথে তেল পেয়ে যাচ্ছেন এবং চলে যাচ্ছেন। কোনো ধরনের ভোগান্তি নেই, একদম স্বাভাবিক পরিস্থিতিতে অকটেনের গ্রাহকরা আছেন। কিন্তু অন্যদিকে আমরা যদি ডিজেল বা পেট্রোলের কথা বলি সেখানে কিন্তু ঘাটতি রয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা একটা সিরিয়াল রয়েছে গাড়ির, সেটি আসলে প্রাইভেট কার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গ্যাসের জন্য অপেক্ষা করছে। গ্যাসের লাইনটা আজকে অনেক বড় দেখা যাচ্ছে। এর বাইরে আমরা যদি মালবাহী কিছু যানবাহন আপনার মাধ্যমে দর্শকদের দেখাই, সেগুলো কিন্তু ডিজেলের জন্য গত রাত থেকে অপেক্ষা করছে। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে বিপিসি গত বছরের যেই পরিমাণ বিক্রি ছিল সেই পরিমাণ বিক্রি ভিত্তি করে এই সরবরাহটা নির্ধারণ করছিল সংকটের শুরু থেকে। তো শুরুতে আমরা দেখেছি যে 25% কমিয়ে 75% অকটেন, পেট্রোল এবং ডিজেল সরবরাহ করা হতো। একদম এবং সেই আপডেটগুলো আপনার কাছ থেকে আমরা ধাপে ধাপে পেয়েছিলাম। আপনি তো আছেন এখানে। বৈরী আবহাওয়ায় অপেক্ষমান যে চালক তাদের সংকট নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন। দর্শক, এরপর যে আরেকটা আয়োজন আমরা যেতে চাই, বাংলাদেশ কোস্ট গার্ডে 31তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বাধীনতা উত্তর দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য 1995 সালের 14 ফেব্রুয়ারি গার্ডিয়ান এট সি মূল মন্ত্র উজ্জীবিত হয়ে একটি আধা সামরিক স্বতন্ত্র বাহিনী হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড এর যাত্রা শুরু হয়। মূলত বিএনপি সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কোস্ট গার্ড গঠনের ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে এই বাহিনীর সার্বিক উন্নতি, নীতি নির্ধারণ এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি পাথেয় হিসেবে কাজ করেছে। সূচনা লগ্ন হতে এই বাহিনী সকল প্রতিকূলতা পেরিয়ে আজ উপকূলীয় এলাকার জনগণ তথা দেশের গণমানুষের মাঝে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দেশের সমুদ্র নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই জন্য কোস্ট গার্ডের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিত অতিথিবৃন্দ, আমরা জানি জাতীয় স্বার্থ রক্ষায় উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথে মাদকদ্রব্য পরিবহন, অস্ত্র ও মানব পাচার, অবৈধ চোরাচালান, জলদস্যুতা, অবৈধ মৎস্য আহরণ রোধ সহ পরিবেশ বিরোধী অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিহত করার দুঃসাহসিক কাজ কোস্ট গার্ড সম্পাদন করছে। দর্শক, আমরা রাজধানী আরেকটি আয়োজনে ছিলাম বাংলাদেশ কোস্ট গার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীর, এবং সেখানে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। শিরোনামে বলছিলাম, উপজেলা পরিষদে সংসদ সদস্যদের কক্ষ বরাদ্দ দেয়াকে সংবিধান এবং আদালতের রায়ের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন একজন রাজনীতি বিশ্লেষক। বলেছেন, উপজেলায় প্রতিটি প্রশাসন সৃষ্টি হলে ব্যাহত হবে স্বায়ত্তশাসন। আর নির্বাচন বিশেষজ্ঞদের মতে পরিষদকে শক্তিশালী করতে বরং দ্রুতই নির্বাচন দেওয়া উচিত সরকারের। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে বিস্তারিত। সংসদ সদস্যরা উপজেলা পরিষদে গেলে সংসদ সদস্যদের চাওয়ার ভিত্তিতে প্রত্যেক উপজেলা পরিষদে একটি করে কক্ষ বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি সংসদে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মাননীয় সংসদ সদস্যের নামে রুম বরাদ্দর বিধান নাই, এই কারণে
পরিদর্শন কক্ষ নামে এই কক্ষটি থাকবে। এর ফলে পুরো সংসদ টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করে। কেমন হলো এই সিদ্ধান্ত? একজন রাজনীতি বিশ্লেষকের মতে এই সিদ্ধান্ত স্থানীয় সরকারে ব্যাহত করবে স্বায়ত্তশাসন। এটি আসলে মানে এক ধরনের প্যারালাল অথরিটি তৈরি করবে, কারণ উপজেলা পরিষদ আপনি জানেন যে এটি একটি স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। তো উপজেলা পর্যায়ে যদি একজন এমপি যদি বসেন, তাহলে দেখা যাবে যে এখানে দুটো প্রশাসন এখানে তৈরি হয়েছে এবং একসময় প্রশ্ন দেখা দিবে যে কার স্ট্যাটাস উপরে, কার স্ট্যাটাস নিচে। যেহেতু উপজেলা পরিষদ একটি নির্বাচিত প্রতিষ্ঠান, এখানে তারাও যাদেরও জনগণের কাছে জবাবদিহি করার ব্যাপার আছে। তো এখানে যদি এমপিদেরকে বসার ব্যবস্থা করা হয়, এটি আসলে সাংঘর্ষিক হবে। বাংলাদেশে উপজেলা পরিষদের শুরুটা 1984 সালে। এরশাদের সামরিক শাসনামলে প্রথম নির্বাচন হয় 1985 সালে। সেই সময়ের আইনে উপজেলা পরিষদকে স্থানীয় উন্নয়ন, প্রশাসন এবং জনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সরকারি কর্মচারীরা উপজেলা চেয়ারম্যানের কাছে জবাবদিহি করতেন। 1991 সালে বিএনপি ক্ষমতায় এসে উপজেলা পরিষদ বাতিল করে। পরে একজন চেয়ারম্যানের রিটে উপজেলা পরিষদ বহাল রাখে সর্বোচ্চ আদালত। 1998 সালে উপজেলা পরিষদ আইন প্রণয়ন করলেও নির্বাচন দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর বিএনপিও একই পথে হাঁটে। তবে 2008-এ তত্ত্বাবধায়ক সরকার উপজেলা পরিষদ আইন শক্তিশালী করে। সেই সরকারের সময় ঘোষিত তফসিলে 2009 সালের 22 জানুয়ারি আবার উপজেলা নির্বাচন হয়। এবার কোন পথে হাঁটবে বিএনপি তা এখনো নিশ্চিত নয়। এর মধ্যেই পরিষদে এমপিদের বসার ব্যবস্থা করেছে সরকার। বিষয়টিকে আদালতের রায়ের লঙ্ঘন বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। এটা স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। এটা একদিকে সংবিধানের 65 অনুচ্ছেদের লঙ্ঘন, আর আরেকটা হলো এটা আদালতের, আমাদের উচ্চ আদালতের রায়ের লঙ্ঘন। তিনি বলেন, এর ফলে উপজেলায় এমপি রাজ প্রতিষ্ঠা পেতে পারে। আগে উপদেষ্টা দিয়ে করা হয়েছে, এখন অফিস দিয়ে করা হচ্ছে। তো এগুলো সংবিধানের সাথে, আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই উদ্যোগ থেকে বিরত থেকে বরং দ্রুত নির্বাচনের সুপারিশ তার। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। 333 শুধু 3টি সংখ্যা নয়, সব সেবা এক নম্বরে। 24 ঘন্টায় খোলায় হটলাইন। প্রতিদিন গড়ে 35,000 মানুষ এখানে সহায়তা চান, যাদের বেশিরভাগই সরকারি সেবা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং খাদ্য সহায়তার সাথে স্বাস্থ্য সেবা চেয়ে। এর পরপরই আসে নারী নির্যাতন এবং বাল্য বিয়ে বন্ধে ফোন। এর প্রায় 80 ভাগই আসে আবার গ্রাম থেকে। শহরের মানুষের কাছে এটা কিছুটা অজানায়। মোহাম্মদ তুহিনের ক্যামেরায় শাহনাজ শারমিনের 2 পর্বে ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর কারণবাজারে বিডিডিএল ভবনের 5 তলার এই রুমটিতে ভিন্ন এক জগৎ। সবাই কম্পিউটারের সাথে কথা বলছেন প্রতি মুহূর্তে, যা চলে সারাদিন সারারাত। কি বলছেন, কাদের বলছেন? আসসালামু আলাইকুম, পিপল ফ্রি থেকে রিহাম বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? নাগরিকদের সরকারি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে 2018 সালে এই হটলাইন চালু করে সরকারের এটুআই প্রকল্প। করোনাকালে স্বাস্থ্যসেবা, নোয়াখালীর বন্যায় ত্রাণ কার্যক্রম আর সর্বশেষ ভোটের সময় দারুণ কাজ করে 333। এখানে আসা ফোন কলের 80% করে গ্রাম অঞ্চলের মানুষেরা। সবচেয়ে বেশি আসে সরকারি সেবা ও ডিজিটাল প্ল্যাটফর্ম। অপ্রয়োজনীয় কলও আসে 21%। কিশোর ভাইটি ফোন করে বোনের বাল্যবিয়ে ঠেকাতে সহায়তা চায় 333-তে। পাশাপাশি কৃষক আর জেলে জানতে চায় আবহাওয়া আর দুর্যোগের খবর। সে যশোর অভয়নগর উপজেলা ছিল সেখানকার। তো সে কল করে বলছিল যে তার বোনের বয়স এখনো 18 হয়নি, কিন্তু বাবা মা একটু জোর করে বিয়ে ঠিক করেছে। নদীতে মাছ ধরতে যায়, তখন আমাদের কাছে ওয়েদার আপডেটটা জানে যে বৃষ্টি কখন হতে পারে। নারী নির্যাতন সম্পর্কিত সমস্যা, বাল্যবিবাহ। সেবা চালুর 6 বছরের মাথায় এ সম্পর্কে কতটা জানে মানুষ? 333-তে যে কি আমরা পাবো, ওই যে উপকার, ওইটা তো জানি না আমরা এখনো পর্যন্ত। আমি 2টা নাম্বারই জানি, একটা হচ্ছে ভোক্তা অধিকারের আর একটা হচ্ছে জাতীয় জরুরি সেবা 999। শুধু 999 ওইটাই জানা আছে। তবে উটকো-কলেরও যন্ত্রণার অভাব নেই। বান্ধবীর বিয়ে ঠেকানো কিংবা বউ চেয়ে, অথবা ফোনের রিচার্জ কিংবা প্রেম করার আবদার জানিয়েও কল আসে, যা সত্যিকারের সাহায্য প্রার্থীকে ফোন কলে অপেক্ষায় রাখছে। বিয়ে করতে চাই, আমার বাবা মা বিয়ে দিচ্ছে না। টিনেজার যে স্টুডেন্টগুলো আছে ওরা কল করে বলে ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, সমাধান কি? যারা ফোন করছে তারা কিভাবে এবং কতটা সেবা পাচ্ছে? তাদের কাছে আমরা যখন পাঠাই,
তারা সেই অভিযোগটা নিয়ে কি ব্যবস্থা নিচ্ছে সেই ফিডব্যাকটাও কিন্তু তারা আমাদেরকে জানায়। ম্যাক্সিমাম থাকে হচ্ছে হয়রানিমূলক, তো হয়রানির মধ্যে পরে হচ্ছে যে কাস্টমার হয়তো যে নাগরিক যে সেবা নিতে যাচ্ছে সে সেবাটা সম্পর্কিত হয়তো প্রসেসটা জানে না। তবে এই সেবা নিয়ে তেমনটা জানে না শহরের মানুষ। এর একটা কারণও ব্যাখ্যা করলেন এই কর্মকর্তা। কোর প্রবলেম সমস্যা, সেই সমস্যাটা তারা মানে টপকায় যে আপনার ইউনোর কাছে যাবে সেই ক্ষমতাটা নাই, কিন্তু তারা একটা ওয়ে খুঁজে যে আমি কিভাবে তাকে যেতে পারি, সেইটা 333 তারা একটা ওয়ে পেয়ে গেছে। এক ছাতার নিচে সরকারের সকল সেবা যা প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে কাজ করছে। তবে বারবার প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়ছে এই সেবা আর কমছে লোকবল। কেন, এর উত্তর জানাবো আগামী পর্বে। শানা শারমিন, ৭১, ঢাকা। দর্শক, ঠিক এই মুহূর্তে পানি দিবস উপলক্ষে এক সেমিনারে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নতুন করে কি করে বাংলাদেশকে আপনারা সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখবেন? ইটস এ কোয়েশ্চন অফ সার্ভাইভাল, নট উন্নয়ন। বেঁচে থাকার প্রশ্ন, এটা আমার অস্তিত্বের প্রশ্ন, যে আমি এখানে বেঁচে থাকবো কিনা সেই বিষয়টাকে আমাকে নিশ্চিত করতে হবে। এবং দেশের মানুষ, সরকার আপনাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন, এই ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথকে। সুতরাং আপনাদের দায়িত্ব হবে, আমি মনে করি। আমি চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের এখানে আজকে যারা আছেন তাদের সঙ্গে 2-4 মিনিটে আমি আমার কথা বলেছি যে আমাদের ফোকাসটা এখন থেকে হবে সারফেস ওয়াটার ব্যবহার করার, নট ডিপ টিউবের ওয়াটার। আমাদের অত্যন্ত ডক্টর মাহবুবা নাসরিন আমাদের যখন প্রেজেন্টেশন করছিলেন তখন যে আজকের যে বিষয়টা আছে, জেন্ডার বিষয়টা আছে, সেটা নিয়ে কথা বলছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে। পানি তো আমরা সেই ছোটোবেলা থেকেই দেখি যে আপনার কলসে করে পুকুর থেকে পানি নিয়ে আসছে আমাদের মা, চাচা, বোন এরাই, তাই না? তো এই জিনিসটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। এখন প্রায় সব বাড়িতে একটা টিউবওয়েল। আমাদের নর্দার্ন এরিয়াতে আপনার খুব বেশি নিচে নামতে হয় না, কিন্তু সাউদার্ন এলাকাতে অনেক নিচে নামতে হয়। এবং ওরা এখন আর কেউ টিপ বলে না, বলে ডিপ, মানে ডিপ টিউবওয়েল। আমার সুযোগ হয়েছিল কোস্টাল এরিয়াগুলোতে গত আপনার 2001 সালের পরে আমি যখন কৃষি মন্ত্রণালয়ে ছিলাম তখন আপনার এই জায়গাগুলো ঘোরার আমার সুযোগ হয়েছে। আমি দেখেছি কতগুলো প্রজেক্ট ছিল, খুব ভালো লেগেছিল আমার, যে বৃষ্টির পানি তারা সংরক্ষণ করছেন। আপনার কনজারভেট ছোটো ছোটো ট্যাঙ্ক তৈরি করেছেন, বৃষ্টির যে পানি আসছে সেই পানিটাকে তারা রেখে দিচ্ছেন, তারপরে সেই পানিটাকে তারা গরম করে ব্যবহার করছেন, যেটা তাদের জন্য। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিশ্ব পানি দিবস উপলক্ষে এক আয়োজনে এবং সেখানে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা নিশ্চয়ই তার বক্তব্যে আরও বিস্তারিত দেখব পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। চট্টগ্রাম বিভাগের মধ্যে হামের হটস্পট এখন কক্সবাজার। এ পর্যন্ত মৃত্যু হয়েছে সেখানে 10 জনের, আক্রান্ত হয়েছেন 614 আর সুস্থ হয়ে উঠেছেন 535 জন। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশু আর বয়স্করা। আবার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি বেশিরভাগই কক্সবাজারের। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। এক ভবন এপাশ আর ওপাশ, দূরে আরেক ভবন, মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে প্রাণঘাতী ভাইরাস হাম। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ভেতরে লড়ছে 3টি নিষ্পাপ শিশু, আর ঠিক তার উল্টো দিকের ভবনে মহিলা ওয়ার্ডের বিছানায় হামের যন্ত্রণায় ছটফট করছে মা হাসিনা বেগম। নিজের শরীরের প্রচণ্ড কষ্ট ছাপিয়ে হাসিনার দুশ্চিন্তা এখন ওই আইসোলেশন কক্ষের সন্তানদের নিয়ে। সন্তানদের ছুঁয়ে দেখা তো দূরে থাক, নিজের সুস্থ হয়ে ফেরার অনিশ্চয়তাই এখন তার বড় চিন্তা। হাসিনা জানালেন, প্রথমে তিনিই আক্রান্ত হয়েছিলেন, পরে সন্তানরা। আমার বাচ্চারা তিনটা একদম সিরিয়াসলি, অনেক সিরিয়াস বাচ্চারা ওখানে 5 তলায়। মানে বাচ্চারা কথাই বলতেছে না, কিছু খাইতেছিও না, মানে ওদের তো রয়ে আছে আল্লাহর দিকে ভরসা করে। হাসপাতালে রোগীদের কারো প্রচণ্ড জ্বর, কারো অনবরত বমি আর ডায়রিয়া। কক্সবাজার সদর হাসপাতালের প্রতিটি কোণে উপচে পড়া ভিড়। রোগীর স্বজনদের কেউ ভালো সেবা পাওয়ার কথা জানান, কারো অভিযোগ শয্যা সংকটের অজুহাতে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ছাড়পত্র দেওয়া হচ্ছে। বাড়ি ফেরার কয়েক ঘন্টার মধ্যেই আবারও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ফিরেছে অনেকে। তারা
শরীরে হাম এখনো আছে, কাশিও আছে, জ্বরটা একটু কমছে। ওরা এসে ট্যাবলেট দিয়ে যায়, তা ওটা খায়, যেটা শেষ হয়ে যায় সেটা লেখে দেয়, আমরা নিচের থেকে কিনে এনে খাওয়াই। শুক্রবারে ভর্তি করাইছিলাম, আজকে নাকি সিট কাটিয়ে দিয়েছে, একটু উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। ভর্তি দেওয়ার মধ্যে আইসিইউতে রাখছে, তাহলে গতকালকে আনার পরে আজকে আমার বাচ্চাকে রিলিজ দিয়ে দিছে, তো বাসায় নিয়ে চিকিৎসা করে। কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত সোমবার মাত্র 24 ঘন্টায় 39 জন নতুন রোগী ভর্তি হয়েছেন, তার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। 690 জনকে সেবা দিয়েছি, যার মধ্যে 567 জন সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন এবং 8 জন সন্দেহজনক মৃত্যু ছিল। তো আমরা যে রোগীর কিছুটা যে বাড়তি চাপ, সেটা কিন্তু আমাদের সীমিত লোক সংখ্যা দিয়ে চেষ্টা করছি আমরা। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী চট্টগ্রাম বিভাগের মধ্যে কক্সবাজারে এখন সবচেয়ে বেশি হাম সংক্রমিত। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দেশের 4 জেলায় বজ্রপাতে 9 জনের মৃত্যু হয়েছে, আর কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে জামালপুরে মারা গেছেন মা এবং 2 মেয়ে। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে ঘরবাড়ি সহ ফসলের ক্ষতি হয়েছে। তবে মৌলভীবাজার, ময়মনসিংহ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে, যেগুলো আবার জনজীবনে স্বস্তিও এনেছে। আবহাওয়া অফিস বলছে দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার খালিয়াজুরির জগন্নাথপুর ইউনিয়নের গোদারা ফেরিঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাত হলে মারা যান আব্দুল মোতালিব নামে এক জেলে। আর সাতগাঁও গ্রামে ধান কাটার সময় মারা যান মোনায়েম খাঁ পালান। বিকেলে উপজেলার কৃষ্ণপুরে ধান কাটার সময় বজ্রপাত হলে মারা যান কৃষক শুভ মণ্ডল। সুনামগঞ্জ সদর উপজেলায় আব্দুল্লাপুর গ্রামে দেখার হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে মারা যান কৃষক জমির উদ্দিন। আর গৌরারং ইউনিয়নে মারা যান জমির হোসেন এবং জামালগঞ্জের রূপাবালী গ্রামে মারা যান আবু সালেক। এছাড়া শান্তিগঞ্জ উপজেলায় আহত হয়েছেন আরও 3 জন। অন্যদিকে হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে মারা গেছেন কৃষক মকসুদ মিয়া ও আব্দুল সালাম। আর নোয়াখালীর হাতিয়ায় মারা গেছেন ব্যবসায়ী আরাফাত হোসেন। এদিকে জামালপুরের মেলান্দহের নয়ানগর ইউনিয়নে ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে নিহত হয়েছেন গৃহবধূ খুকি বেগম ও তার 2 মেয়ে ফরিদা আক্তার ও ফতেহ আক্তার। ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করে। একই পরিবারের 3 জন রাতে গাছ চাপা দিয়ে মারা গেছে। মা মেয়ে 3 জনই আর কি ঘরে থাকতো। আর গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। পাশাপাশি গাছপালা ও উঠতি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। খোলা আকাশের নিচে আমরা বসবাস করতেছি, আর আমি এখানে ছিলাম। কাল থেকে রান্না বাড়ি নাই, এই যে সাইটের বাড়ির লোকজনেরা একটু করে ভাত দিয়ে যাচ্ছে, তাকে কেউ খাচ্ছে কেউ খায়নি। আর 1 সপ্তাহ পরই কাটা গেল না ধানগুলা, সেই ধানগুলো এখন এই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যাদের ধান 80% পেকে গেছে সেই ধানগুলো আপনারা কর্তন করে নেন। এছাড়াও যে সমস্ত ধান হেলে গেছে সেই সমস্ত কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধকরণ করতেছি এবং তাদেরকে বুঝাচ্ছি আপনারা 4-5টি করে গোছা একত্রে নিয়ে এটা বাধাই করে দেন। এদিকে প্রচন্ড গরম আর লোডশেডিং এর মধ্যে বৃষ্টি হয়েছে মানিকগঞ্জ, মৌলভীবাজার ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায়। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। মনিরা কাজেরি, ৭১। দৌলদিয়ার 3 নম্বর ফেরিঘাটে বাস ডুবিতে 26 জনের মৃত্যুর পর অবশেষে নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে দৌলদিয়া এবং পাটুরিয়ার সব ঘাটে বসানো হচ্ছে সেফটি সাইড রেলিং। যাত্রী এবং চালকরা বলছেন, শুধু রেলিং বসিয়ে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়, দরকার সমন্বিত ঘাট ব্যবস্থাপনা। যদিও ঘাট কর্তৃপক্ষ বলছে, ফেরিতে উঠতে সচেতন হতে হবে সকলকেই। মেহেদী হাসানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। গত 25শে মার্চ বিকেলে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। প্রায় 7 ঘন্টার চেষ্টায় বাসটি উদ্ধার করা হয়। একে একে উদ্ধার করা হয় 26 জনের মরদেহ। বাসডুবির ঘটনায় অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ৭১ টেলিভিশন। প্রতিবেদনে পন্টুনের সেফটি রেলিং না থাকা, ভাঙাচোরা অ্যাপ্রোচ সড়ক এবং ঘাটের অব্যবস্থাপনাকে দুর্ঘটনার কারণ হিসেবে তুলে ধরা হয়। পরে জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয় পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের পর ঘাটগুলোতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেফটি রেলিং স্থাপনের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি, যার কাজ এখন শেষ পর্যায়ে। ঘাট সংশ্লিষ্টদের দাবি, রেলিং স্থাপন হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমবে। এমনকি ব্রেক ফেল করলেও যানবাহন সরাসরি নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 26 জন মরার পরে এটা লাগাইছে, এটা আমরাও জনগণের পক্ষে আমাদের সেফটি হয়েছে। এখন যে এটা করছে, এটাতে আপনার
আল্লাহ রহমত অশেষ মেহেরবানিতে আমার মনে হয় না যে আর কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই কাজটা খুব শক্তিশালী হয়েছে এবং গাড়ি প্রাথমিকভাবে ঠেকে যাবে। এদিকে যাত্রী ও চালকরা বলছে ঘাটে কাজ করা 4টি সংস্থার সমন্বয়হীনতার কারণেই ঘটে এমন বড় ধরনের দুর্ঘটনা। উঁচু নিচু অ্যাপ্রোচ সড়কের কারণে প্রায়ই দুর্ঘটনা ও যানবাহন বিকলের ঘটনা ঘটছে। যে গাড়িগুলো দাঁড়া থাকে, স্থবির অবস্থা থাকে, গাড়িগুলো খুব মানে সে অবস্থা থাকে, রিস্কের মধ্যে থাকে। এখন দৌলতদিয়া ঘাটে যে পরিস্থিতি, আল্লাহ দিলে আগের চেয়ে একটু ভালো। বিআরডব্লিউটিএ, বিআরডব্লিউটিসি, নৌ পুলিশের যে সমন্বয়টা, সেই সমন্বয় এখানে শূন্য। সেই সমন্বয় এখানে জরুরি দরকার। বিআইডব্লিউটিসির স্থানীয় ব্যবস্থাপক জানান, চেয়ারম্যানের পরিদর্শনের পর ঘাট ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফেরিতে ওঠার সময় যাত্রীদের বাস থেকে নামার আহ্বান জানানো হয়েছে। চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের বিআইডব্লিউটিসির কারিগরি বিভাগ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নৌ বিভাগ, ওনারা কাজ করছেন। ইতিমধ্যে দৌলতদিয়া 7 নম্বর ঘাট পন্টুনে সেফটি সাইড রেলিং স্থাপন করা হয়েছে। নৌ ও সড়কপথে মৃত্যুর মিছিল বন্ধে দক্ষ চালক ও উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানান যাত্রীরা। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, এ পর্যায়ে আমরা সচিবালয়ে যেতে চাই। সেখানে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পৃথক দুটি অভিযানে মোট 6,80,000 25 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত 14 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী থেকে 136 কেজি গাঁজা ও 17 গ্রাম হেরোইন, ঢাকার সাভার এলাকা থেকে 1.245 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এরকম কন্টিনিউ করছে প্রসেস। এগুলো সরকারের রেগুলার কাজ, কিন্তু আমরা এটুকু মানে জনগণ এবং একই সাথে যারা এসব অপরাধী আছেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো চলমান থাকবে এবং এই চলমান থাকার কারণে তাদের যে কোনো রকম বিপদের মুখোমুখি হতে হবে। সেই অপরাধীদের কথা বলছি যারা সব মাদকের সাথে জড়িত আছেন। উদ্ধারকৃত কিছু অস্ত্র, একটা আলাপ আছে যে আমরা অস্ত্র উদ্ধার, মানে 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন এবং পলায়ন ঘটলো তখন বিভিন্ন রকম অস্ত্র থানা থেকে লুট হয়েছে। একটা অংশ ইনফ্যাক্ট উদ্ধার করা হয়েছে, এটা চলমান আছে। এর মধ্যে আবার 15টা অস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলা বারুদ 810+ রাউন্ড গোলা বারুদ উদ্ধার হয়েছে। আমি আবারও মাদক উদ্ধারের পরিমাণটা জানাচ্ছি। ইয়াবা 6,80,125 পিস, গাঁজা 136 কেজি, হেরোইন 1.26 কেজি এবং এসব অপরাধে 35 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজিবি সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছে। গ্রেফতারের পরিমাণ 700% বৃদ্ধি হয়েছে, মানে 7 গুণ হয়েছে। আসামি বাজারে এসব ক্ষেত্রে সংকট তৈরি করছে তাদের। সীমান্ত হত্যা 75% হ্রাস পেয়েছে। আমরা চাই এটা পুরোপুরি জিরোতে আসবে। এটা শুধু আমাদের হাতে না, সরকার তার কূটনৈতিক এবং অন্যান্য পদক্ষেপ নেবে যাতে এই সীমান্তে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটতে পারে। আবারও বলছি, এটা শতভাগ শুধু আমাদের হাতে না, এটার সাথে ভারতের ইনভলভমেন্ট আছে। আমরা চাই ভারত আমাদের রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক বৃদ্ধির একটা সিগনেচার হিসাবে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনবে। শূন্য মানে শূন্য, শূন্যের পর্যায়ে না, শূন্য মানে শূন্য। অর্থ মন্ত্রণালয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক সাংবাদিকদের সাথে এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে মত বিনিময় হয়েছে। আমরা জানি যে এটা মিডিয়ার সাথেও জড়িত। তাদের সংকটে সামনে যেহেতু বাজেট আছে, সেই বাজেটকে সামনে রেখে মাননীয় অর্থমন্ত্রী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসছেন, তাদের প্রয়োজন শুনছেন। একটা রাষ্ট্রের পক্ষে সব ডিমান্ড, বিশেষ করে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের পক্ষে সব সম্ভব না, কিন্তু সেটা থেকে মোটামুটি যতটা সম্ভব সেই চেষ্টা সরকার করছে। আমরা তখন সচিবালয়ে ছিলাম দর্শক, এবং আপনারা দেখছিলেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান কথা বলছিলেন। সরকারের নানা কার্যক্রমে অগ্রগতির আপডেট জানাচ্ছিলেন। নিশ্চয়ই তার বক্তব্যের আরও বিস্তারিত থাকবে পরবর্তী সংযোগগুলোতে। দর্শক, এ পর্যায়ে আমরা রাজধানীর সিডাপ মিলনায়তনে যেতে চাই। সেখানে তথ্যমন্ত্রী কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। থাকে তাহলে রামরু যে এজেন্ডাকে নিয়ে কাজ করছে, সেই এজেন্ডা আপাত দৃষ্টিতে যতই লেস ব্রাইট মনে হোক না কেন, সেটা কিন্তু আসলে অনেক অনেক বেশি ইনএভিটেবল। আমি এই ওয়ার্কশপ এই বিষয়ে কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা গুণগত উল্লঙ্ঘন ঘটাবে এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম সিডাপ মিলনায়তনে এবং সেখানে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ হচ্ছে। সেই প্রকাশ অনুষ্ঠানে মূলত উদ্বোধন করে গেলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা নিশ্চয়ই তথ্যমন্ত্রীর বক্তব্যে আরও বিস্তারিত দেখব পরবর্তী সংযোগগুলোতে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।